আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বহুল প্রত্যাশিত ডক্টর ইউনূস নরেন্দ্র মোদি বৈঠক, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান। গুরুত্ব পেয়েছে সীমান্ত হত্যা, পানি বন্টন সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জানালেন প্রেস সচিব। সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য, বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে এই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে হুমকির মুখে পড়বে গার্মেন্টস খাত। আশঙ্কা ব্যবসায়ীদের কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার তাগিদ সিপিডির। এবং মহাসড়কে যানজট নেই, ঈদ শেষে নির্বিঘ্নে ঘরে ফিরছে রাজধানীবাসী। ছুটির দিনে চিড়িয়াখানায় মানুষের ঢল। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। অবশেষে অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত ইউনূস মোদি বৈঠক। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৈঠকে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এছাড়া সীমান্ত হত্যা ও ব্যবসা বিনিয়োগ সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। ব্যাংককে বিমস্টেক সম্মেলন স্থলে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। তিনি জানাচ্ছেন এই বৈঠকের সর্বশেষ খবর। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারত পালিয়ে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরপর তিনি ভারত বসে নানা ধরনের বক্তব্য বিবৃতি দিতে থাকেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয় যে শেখ হাসিনা ভারত বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এসব বিষয় নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠক হওয়ার কথা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার বিমস্টেক সম্মেলনে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো এবং এই বৈঠকে আসলে দ্বিপাক্ষিক ইস্যুগুলো যতটা না গুরুত্ব পেয়েছে তার চেয়ে বেশি আগের টানাপোড়েন কাটিয়ে সামনে যেন এই সম্পর্ককে এগিয়ে নেওয়া যায়, সেই সম্পর্ক এগিয়ে নেওয়ার এক ধরনের ভিত তৈরি হয়েছে। আমরা দেখেছি দুজনেই খুব খোলামেলা আলোচনা করেছেন এবং দুদেশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। একই সাথে এখানে দুদেশের ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ এবং সীমান্তের যে নিরাপত্তার বিষয়, সীমান্ত হত্যার বিষয়, এসব বিষয়গুলো উঠে এসেছে। কিন্তু এই শীর্ষ বৈঠকটি নিয়ে আসলে খুব বেশি প্রস্তুতি দুদেশের ছিল না। আপনারা জানেন যে এ ধরনের শীর্ষ বৈঠক হওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী কিংবা সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যেহেতু বৈঠকটি হঠাৎ করে হয়েছে সেক্ষেত্রে সেই সব বৈঠকগুলো হওয়ার সুযোগ ছিল না। সেজন্য খুব বেশি আসলে গোছানোভাবে এজেন্ডা আকারে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। বলা হচ্ছে যে এটি অনেকটা সৌজন্য সাক্ষাতের মতো, যেটি আগে বলেছিলাম যে দুদেশের সম্পর্ক যেন এগিয়ে নেওয়া যায় তার একটা ভিত তৈরি করতেই এই বৈঠকটিকে বলা যায়। এর আগে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তৃতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব সংসদ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। এ সময় রাখাইনের সংঘাত বন্ধে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তা না হলে এ অঞ্চলে অস্থিরতা বৃদ্ধির আশঙ্কার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম।
বিমস্টেক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন 7 সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। সম্মেলনের শুরুতে 1 মিনিটের নীরবতা পালন করা হয় মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে। নির্ধারিত বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিমস্টেক অঞ্চলে বিশ্বের 1/5 জনগোষ্ঠীর আবাসস্থল। সঠিক নীতি গ্রহণের মাধ্যমে এই জনসংখ্যাই সবচেয়ে বড় সম্পদে পরিণত হতে পারে। রোহিঙ্গা ইস্যু গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে রাখাইনে সংঘাত বন্ধে বিমস্টেককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সংস্কার ও নির্বাচন সম্পর্কেও কথা বলেন সম্মেলনে। বলেন, সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়াই তার সরকারের লক্ষ্য। পরে সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক সমৃদ্ধির লক্ষ্যে প্রকাশ করা হয় যৌথ ঘোষণাপত্র। এরপর আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনব্যাপী সম্মেলনের সমাপনী টানেন বিমস্টেকের বিদায়ী সভাপতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতান সিনোয়াত্রা। বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন 4 সদস্যের মধ্যে বাংলাদেশ একটি। এবার সভাপতির দায়িত্ব গ্রহণ করছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী দিনে বিমস্টেক এই অঞ্চলে শান্তি সমৃদ্ধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন অনেকে। বিশেষ করে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বিনিময়ে প্রতিশ্রুতি রক্ষা ভাগ্য বদলাতে পারে এই অঞ্চলের সাধারণ মানুষের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ব্যাংকক। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছে বিজিএমইএ। সংগঠনটির সহসভাপতি আসিফ আশরাফ বলেন, এতে অনেক কারখানার টিকে থাকা কঠিন হবে, চাকরি হারাবে অসংখ্য কর্মী। সমস্যা সমাধানে আমেরিকার পণ্য শুল্ক কমানো সহ কূটনৈতিক তৎপরতা জোরদার করার পরামর্শ সিপিডির। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিশ্বজুড়ে অনেকটা বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে আমদানি পণ্যে শুল্ক বাড়িয়ে চিন্তা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশেরও। প্রতি বছর যুক্তরাষ্ট্রে $850 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার বেশিরভাগই তৈরি পোশাক। এতদিন এসব পণ্যে 15% শুল্ক দিলেও এখন দিতে হবে 37%। পার্শ্ববর্তী দেশ ভারতের 26%, পাকিস্তানের 29%, চীনের 34%। এতে প্রতিযোগিতায় পিছিয়ে তৈরি পোশাক খাত হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন মালিকরা। আমি তো বলবো এটা 2-3 ভাবে ইম্প্যাক্ট করবে। একটা হচ্ছে যে ডিউটি ইম্পোজ করার পরে জিনিসগুলি ওদের দেশে এক্সপেন্সিভ হয়ে যাবে, অটোমেটিক ডিমান্ড কমে যাবে। সো আমাদের দেশের মানে ব্র্যান্ডের চাহিদা কমে যাবে। ব্র্যান্ডের চাহিদা কমে গেলে আমরা যখন জিনিসটা ওদের কাছে দেব, তখন আমাদের ক্যাপাসিটি ডিমান্ড সাপ্লাইয়ের ইস্যুতে দামের উপর একটা প্রেশার আসবে। যেহেতু প্রাইস প্রেশারে পড়বো আমরা, যদি আমরা আমাদের ফ্যাক্টরিগুলি তাদের সক্ষমতা হারিয়ে যায় এই প্রাইস ম্যাচ করতে, তখন তো ফ্যাক্টরিগুলির আনএমপ্লয়মেন্টের একটা অবশ্যই সম্ভাবনা তৈরি হবে। এই পরিমাণ শুল্ক দিয়ে যখন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে, তখন ভোক্তারা পণ্য কম ক্রয় করবে এবং কম ক্রয়ের কারণে বাংলাদেশ এবং অন্যান্য যারা একই ধরনের পণ্য রপ্তানি করে তাদের রপ্তানিতে এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। হয়তো বড় উদ্যোক্তারা পণ্য বহুমুখীকরণ করে তারা হয়তো টিকে যেতে পারেন, কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের এই ধরনের সিচুয়েশন কে ম্যানেজ করা এটা ডিফিকাল্ট হবে। আমেরিকা থেকে বছরে $200 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ। শুল্ক দিতে হয় 74%। প্রতিদানমূলক শুল্ক হিসেবে তার অর্ধেক 37% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এখন আমেরিকার পণ্যে শুল্ক কমানোর কথা বলছে সরকার। একই সাথে কূটনৈতিক প্রচেষ্টাও জোরদারের তাগিদ দিচ্ছে বিজিএমইএ ও সিপিডি। যেহেতু এটা রেসিপ্রোকাল ডিউটি ইম্পোজিশন হচ্ছে, আমরা যদি ওদের সাথে কোনো ডিউটি না রাখি, আমরা যদি জিরো ট্যারিফ করি, তাহলে অটোমেটিকই এখানে কোনো ট্যারিফ দেওয়ার সুযোগ থাকে না। অবশ্যই এটা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে করতে হবে। তখন হবে কি, যেসব জায়গাতে এই 29% ডিউটি ইম্পোজ হবে তার ব্যবসাটাও আমরা নিয়ে আসতে পারবো। মনে রাখা দরকার যে আমেরিকার এই প্রতিদানমূলক ট্যারিফ 74% থেকে যদি আমরা কমিয়েও আনি, তাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি সেটা যে অনেক উন্নতি হবে তা না। সেটি না হলেও কি আমেরিকা বাংলাদেশের ট্যারিফ কি কমিয়ে দেবে? উচিত হবে অন্যান্য দেশ যাদের উপরে বেশি মাত্রায় ট্যারিফ ইম্পোজ হয়েছে তারা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করে সেটা একটু দেখা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের শিল্প সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা না করে আওয়ামী লীগ গত 15 বছর ভিনদেশি শিল্পীদের বাংলাদেশে অবাধে কনসার্ট সহ নানা আয়োজনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছিল বলে অভিযোগ করেছে বিএনপি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 11 এপ্রিল হতে যাওয়া ঢাকা সহ 4 বিভাগীয় শহরে সবার আগে বাংলাদেশ শিরোনামে কনসার্টের বিস্তারিত তুলে ধরে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন। ঢাকার কনসার্টের ভেন্যু মানিক মিয়া অ্যাভিনিউ পরিদর্শন করতে গিয়ে তিনি আরও জানান,
একই দিনে রাজধানী ছাড়াও চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় কনসার্টে দেশের প্রতিষ্ঠিত ব্যান্ড দল, শিল্পীরা ছাড়াও তরুণ প্রতিভাবান শিল্পীদেরও সুযোগ দেওয়া হবে। বাংলাদেশের যে শিল্পীরা আছে, যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই। সকলেই মিলে এই বাংলাদেশটিকে এগিয়ে নিতে চাচ্ছি। আমরা দলগত দিক থেকে কিন্তু এটা বিবেচনায় নিচ্ছি না, আমরা নিচ্ছি বাংলাদেশ হিসাবে বিবেচনায় নিয়েছি। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। তবে ফিরতি যাত্রাতেও অন্যবারের মতনই ভিড় বা যানবাহনের চাপ। ট্রেন, বাস বা লঞ্চে স্বস্তিতেই ফিরছেন যাত্রীরা। এদিকে ছুটির শেষ সময়ে আজও অনেকেই ঢাকা ছেড়েছেন। শিডিউল বিপর্যয়ে বেশ কয়েকটি আন্তনগর এক্সপ্রেস ট্রেন ঢাকা ছেড়েছে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। অন্যদিকে রাজধানী সড়কে বেড়েছে যানবাহনের চাপ। চেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। আজিজুল হাকিম পলাশের তোলা ছবিতে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ঈদের পরে ঢাকায় ফেরা মানেই ছিল স্টেশনে ও বাস টার্মিনালে যাত্রীদের তীব্র ভিড় আর যানজটে ঘন্টার পর ঘন্টা পথে আটকে থাকার ভোগান্তি। কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। ঈদের আগে ও পরে লম্বা ছুটিতে মানুষ পর্যায়ক্রমে ঢাকায় ফেরায় চাপ ছিল না বললেই চলে। তবে বাসে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ। ঈদ যাত্রা গত 10 বছরের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। যাত্রা পথে অনেক শান্তি, অনেক স্বস্তি। আসলাম মোটামুটি একদম অল্প সময়ের মধ্যে। অনলাইনে কাটছি, তাও একটু ভাড়া বেশি রাখছে, ভাড়া 350 যাইতাম 500 টাকা রাখছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে সব ট্রেন সময় মতো এসে পৌঁছেছে। যাত্রীর বাড়তি ভিড় না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়নি কাউকে। জার্নিটা খুব ভালোই ছিল, সকালবেলা ট্রেনটাও খুব ফাঁকা ছিল, যাত্রাটা অনেক স্বস্তির ছিল, সব মিলিয়ে ভালো। যারা ঈদে বাড়ি যেতে পারেননি, ছুটির শেষ সময়ে গ্রামের পথে ছুটছেন তারা। তবে এদিন কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। এছাড়া বৃহস্পতিবার রাত 8টা থেকে 15 ঘন্টা রেলওয়ের সার্ভার বন্ধ থাকায় অনলাইনে টিকিট কিনতে পারেননি যাত্রীরা। 10টা ট্রেন এখনো আসে নাই, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে, ট্রেন আসার তো কোনো নামগন্ধ নাই। টিকিট ছিল 8:30টায়, কিন্তু এখন পর্যন্ত ট্রেন আসেনি। 2-3টা ট্রেন একটু বিলম্বে গেছে, অন্যান্য ট্রেনগুলো সবগুলো ভালো আছে। প্রত্যেকদিন আসার বেশি চাপ থাকে পরে, কিন্তু এবারে দেখতেছি আসার এবং যাওয়ার দুই দিকে চাপ আছে। শনিবার শেষ হচ্ছে ঈদের ছুটি। রাজধানীর সড়কগুলোতে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। 2-1 দিনের মধ্যেই এই মহানগরী ফিরে পাবে তার চিরচেনা রূপ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর জাতীয় চিড়িয়াখানা। ঈদের পঞ্চম দিনেও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দূর দূরান্ত থেকে পরিবারের সদস্য আর শিশুদের নিয়ে চিড়িয়াখানায় আসেন বহু মানুষ। নগরবাসী বলছেন, ঢাকায় এমনিতেই বেড়ানোর জায়গার অভাব, সেই অভাব কিছুটা হলেও পূরণ করেছে চিড়িয়াখানা। রাসনা দাসের রিপোর্ট। ঈদের ছুটিতে পরিবার ও শিশুদের নিয়ে ঘুরতে আসার অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে জাতীয় চিড়িয়াখানা। তাই তো ঈদের পঞ্চম দিনেও চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের ভিড়। তারা বলছেন, যান্ত্রিক শহরের অভ্যস্ততা থেকে মুক্তি পেতেই ঈদের আনন্দ উদযাপনে চিড়িয়াখানায় এসেছেন। আগে তো আমাদের এগুলো চেনার জন্য চিড়িয়াখানায় আসা লাগতো না, আমরা প্রকৃতি থেকেই শিখতে পারতাম, কিন্তু এখন ওরা ঢাকা শহরে তো এগুলো শিখতে পারে না। বানর দেখছি, তারপরে যে এখন বাঘ দেখতে আসছি। ঈদের ছুটি পাওয়া যায় সব সময়, সেজন্য বাচ্চা ফ্যামিলি ঘুরতে আসছে। 20 বছর পর আসলাম চিড়িয়াখানা। ওইটা যেভাবে দেখছি পশু পাখি, এখানেও সেই একই রকমই দেখতেছি। বাঘ, সিংহ, বানর, ভাল্লুক সহ বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে ভিড় ছিল শিশু সহ সব বয়সী মানুষের। বানরের লাফালাফি আর সিংহের গর্জনে তাদের আনন্দের সীমা ছিল না। বাচ্চা নিয়ে আসছি, বাচ্চা খুব এনজয় করতেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় নজর রাখছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মী এবং আনসার বাহিনীও একই সাথে কাজ করছে। শনিবারও চিড়িয়াখানা সহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানী সহ দেশের 15 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সংস্থাটির সিনিয়র আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানান, এসব জেলায় আগামী 2 দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পরে কিছুটা কমলেও মঙ্গলবার থেকে আবারও বাড়বে তাপপ্রবাহ। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে গরমের অনুভূতি আরও তীব্র হওয়ার আশঙ্কার কথাও জানান তিনি। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে 38.2 ডিগ্রি সেলসিয়াস। মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জে পাক বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিরোধ শুরু হয় 1971 সালের 4 এপ্রিল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার ডাকবাংলো থেকে। আর চা বাগানের এ বাংলোটিতে গড়ে তোলা হয় মুক্তিযুদ্ধের প্রথম সামরিক সদর দপ্তর। প্রতিবছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন ও শহীদদের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন। তবে স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও কোনো মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স গড়ে ওঠেনি এখানে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে দ্রুত স্মৃতি কমপ্লেক্স গড়ে তোলার দাবি স্থানীয়দের। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফরিদপুর সদর উপজেলা ছাড়াও ফরিদপুরের নগরকান্দা, সালথা, সদরপুর ও ভাঙ্গা উপজেলায় এবছর পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। এ জেলায় মাটি ও আবহাওয়া পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য বেশ উপযোগী। ফলে এবছর পেঁয়াজ বীজ আবাদের লক্ষ্যমাত্রা 182 হেক্টর ধরা হলেও এখানকার কৃষকরা এবছর 1854 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করেছেন, যা লক্ষ্যমাত্রার চেয়েও 34 হেক্টর বেশি। এতে উৎপাদিত হবে 965 মেট্রিক টন পেঁয়াজ বীজ। এখন থাকছে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে 43% এসে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর তার জনপ্রিয়তা কখনো এতটা কমেনি। আমদানি শুল্ক নিয়ে তার প্রশাসনের পদক্ষেপের পর জনপ্রিয়তার এমন চিত্রই উঠে এলো বার্তা সংস্থা রয়টার্সের জরিপে। এতে অংশ নেওয়া প্রায় 52% মানুষ মনে করেন ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে সাধারণ আমেরিকানরাও ক্ষতিগ্রস্ত হবেন। প্রায় 70% মানুষের মতে শুল্ক বাড়ানোর ফলে ভালোর চেয়ে ক্ষতির পাল্লাই বেশি ভারী হচ্ছে। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশের জন্য ব্যস্ত ক্রিকেট সূচি অপেক্ষা করছে চলতি বছর। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে এ মাসেই শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা। এরপর নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসেই কোনো না কোনো ম্যাচ খেলবে টাইগাররা। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মে মাসে পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের টি20 সিরিজ এবং জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে টাইগাররা। জুলাই মাসে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। অগস্টে 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে বাংলাদেশে আসবে ভারত। অক্টোবরে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সানরাইজার্স হায়দ্রাবাদকে 80 রানের বড় ব্যবধানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে জয় পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। নিজেদের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ব্যাট করে 16 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে কলকাতা। তৃতীয় উইকেটে রাহানে ও রঘুবংশী 51 বলে 81 এবং পঞ্চম উইকেটে রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আয়ার 41 বলে 91 রান যোগ করলে 6 উইকেটে 200 রানের বড় পুঁজি পায় কলকাতার নাইটাররা। জবাবে 201 রানের টার্গেটে নেমে 9 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দ্রাবাদ। সেই চাপ আর সামাল দিতে পারেনি প্যাট কামিন্সের দল। 120 রানে অল আউট হয় তারা। ম্যাচ সেরা বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী 3টি করে উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদের ব্যাটিংয়ে ধস নামান। এতে 4 ম্যাচে দ্বিতীয় জয় পেল আগেরবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার।
বহুল প্রত্যাশিত ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান, গুরুত্ব পেয়েছে সীমান্ত হত্যা, পানি বন্টন সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জানালেন প্রেস সচিব। সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনে প্রধান লক্ষ্য, বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে এই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে হুমকির মুখে পড়বে গার্মেন্টস খাত, আশঙ্কা ব্যবসায়ীদের। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার তাগিদ সিপিডির। এবং মহাসড়কে যানজট নেই, ঈদ শেষে নির্বিঘ্নে ঘরে ফিরছে রাজধানীবাসী। ছুটির দিনে চিড়িয়াখানায় মানুষের ঢল। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।